বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে আমরা জীবে পরিবহন এই অংশটি নিয়ে পূর্বে আলোচনা করেছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা রক্ত চাপ থেকে পড়াটি শুরু করব ইনশাআল্লাহ। তো প্রথমত রক্তচাপ কাকে বলে? বিশেষ এক বৈদ্যুতিক সিগনালে হৃৎপিণ্ড আমাদের জন্মের পর থেকে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এটি প্রতিনিয়ত তার অলিন্দ এবং নিলয় প্রকোষ্ঠ গুলোর মাধ্যমে প্রতিনিয়ত রক্ত প্রবাহের যে কাজটি তা একটা বিশেষ চাপের মাধ্যমে কিন্তু সে চালিয়ে যাচ্ছে। এবং এই চাপের ক্ষেত্রে দুইটি বিশেষ ধাপ আছে, একটি হলো সিস্টোলিক আর আরেকটি হলো তোমার ডায়াস্টোলিক। আমাদের এই চাপের ব্যাপারে যখন আমরা কোনো ডাক্তারের কাছে প্রেসার মাপার যন্ত্র দিয়ে এটি পরিমাপ করি, তখন আমাদের অবশ্যই একটি উচ্চ মান এবং একটি নিম্ন মান, এই দুটা মানকে কিন্তু আমাদের নিয়ে এই বিষয়টিকে চেক আপ করা হয়। তো প্রত্যেকটা ব্যক্তির সাধারণত একটি উচ্চ একটি মান আমরা রেকর্ড করে নেই, আর নিম্নে আরেকটি মান রেকর্ড করা হয়। আদর্শ মান হিসেবে উচ্চে থাকবে এটি 120, আর এর নিম্ন যে মানটি আসবে যেটা ডায়াস্টোলিক, সেটির আদর্শ মান হবে হলো তোমার 80। অনেক কারণে মানসিক চাপ, বয়স বৃদ্ধি, ডায়াবেটিক্স সহ নানাবিধ কারণে এই রক্তচাপের কিন্তু নানা রকম পরিবর্তন চলে আসে। সুতরাং আমাদের এই রক্তচাপ যাতে স্বাভাবিক থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই অনেক কিছু করণীয় আছে। আমরা অবশ্যই এগুলো বিষয়ে অনেক বেশি সচেতন আমাদের হওয়া উচিত। তো প্রথমত প্রশ্ন হলো যে রক্তচাপ এটা কয় রকম? এটি দুই রকম, একটা হলো উচ্চ রক্তচাপ, আরেকটি হলো নিম্ন রক্তচাপ। তো হাই ব্লাড প্রেশার, এটি আমরা অনেক সময় হাইপার টেনশন, অনেকে সবসময় হাইফাই হাইফাই করবে দেখবা, এরকম একটা অবস্থানে থাকে। বিশ্বে এটিকে নীরব ঘাতক বলা হয়, কারণ অনেকের ভিতরে এই ধরনের ব্যাধি থাকলে দেখা যায় যে তারা নানা কারণে এটিকে খুব একটা আমলে নিতে চায় না। বাট তার এই আমলে না নেওয়ার ফলশ্রুতিতে দেখা যায় যখন এটি তার ওপর একটা মরণ ব্যাধি হয়ে দাঁড়ায়, তার কারণ হলো এটার সর্বশেষ ধাপটি হলো আমাদের হৃৎপিণ্ডে ব্লকেজ তৈরি হওয়া এবং স্ট্রোক হয়ে তার একটা মারাত্মক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এছাড়াও এই উচ্চ রক্তচাপ কিন্তু আমাদের কিডনিতে যে রক্তের প্রবাহ বৃদ্ধি করে, এর ফলে কিডনির ফেইলিওর থেকে শুরু করে কিডনি বিকল হওয়া, ড্যামেজ হওয়ার কিন্তু একটা ঝুঁকি থেকে যায়। সুতরাং আমাদের রক্তচাপকে স্বাভাবিক রাখা এবং এটির প্রয়োজনীয় মাত্রাকে ধরে রাখার ক্ষেত্রে যা করণীয় সেটি আমাদের কিন্তু করতে হবে। তো এখন প্রশ্ন হলো যে এই উচ্চ রক্তচাপ এটি আসলে কি কারণে হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রেই বংশগতীয় একটি বিষয় থাকে, বাবা মার থাকলে এটি সন্তানের হতেই পারে। কিন্তু বাবা মার থাকলেই যে সন্তানের হবে এমনটি কিন্তু সর্বক্ষেত্রে নয়। এমনও কিছু পেশেন্ট আমরা অনেক সময় অনেক জায়গায় দেখে থাকি যেখানে আহ তাদের কারোরই এই ধরনের উচ্চ রক্তচাপের কোনো রেকর্ড নেই, মা বাবা বা তা অন্যদের। বাট তারা নানাবিধ মানসিক চাপে পড়ে বা ধূমপান, মদ্যপান থেকে শুরু করে অনেক রকমের আমাদের যে বদ অভ্যাসগুলো আছে, আমাদের যে নেগেটিভ অভ্যাসগুলো আছে, এগুলোর বশবর্তী হয়ে মানুষ কিন্তু এই ধরনের উচ্চ রক্তচাপের ঝুঁকিতে পড়ে যায়। তো এই উচ্চ রক্তচাপের লক্ষণগুলো কি?
ফার্স্ট অপশনটা হলো মাথা ব্যথা। মাথা সবসময় ভার ভার লাগবে এবং পিছনের দিকটা তার মাথাটা বেশি ধরবে আর কি। রোগী মাথা ঘুরবে, ঘাড় ব্যথা করবে, বুক ধড়ফড় করবে, তাকে খুব দুর্বল বোধ হবে আর কি। মনে হবে যে কখন মনে হয় তার শরীরে কিছু একটা হয়ে যাচ্ছে, এরকম একটা অনুভূতি কিন্তু কাজ করবে এই উচ্চ রক্তচাপের ক্ষেত্রে। তাহলে আমরা এই চাপটি নির্ণয় করার জন্য আমরা উচ্চ চাপ মাপক যে যন্ত্রটি আছে, এটাকে বিপি যন্ত্র বলা হয়, সেটা ব্যবহার করে নিরিবিলি পরিবেশে একজন রোগীকে শোয়ায়ে দিয়ে অতি সহজেই কিন্তু এটি নির্ণয় করা যায়। কমপক্ষে 15 থেকে 20 মিনিটের ব্যবধানে রেখে উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপটি কিন্তু নির্ণয় করা ভালো। এখন আমরা দেখব এই উচ্চ রক্তচাপ নির্ণয় প্রতিকারে করণীয় কি কি অপশনটা আছে। তো প্রতিকার করতে গেলে আমাদের অবশ্যই টাটকা যে ফল মূল শাকসবজি আছে এগুলোকে গ্রহণ করতে হবে এবং এগুলো খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। দেহের ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে শারীরিক পরিশ্রমের সাথে সাথে আমাদের অবশ্যই সবজি খাওয়ার পরিমাণটা অনেক বৃদ্ধি করতে হবে, বিশেষ করে শাকসবজি। এবং অতিরিক্ত খাবারে যে লবণ খাওয়া, অনেক সময় আমরা হয়তো একটা জিনিস ভুল করি, লেখা থাকে কাঁচা লবণ খাওয়া হবে না। তো কেউ কেউ বলে যে কাঁচা লবণ খাওয়া হবে না, তাহলে লবণটা আমি ভেজে খাই। আসলে লবণ ভেজেই খাওয়া হোক আর কাঁচাই খাওয়া হোক, লবণের ক্ষতি কিন্তু অতিরিক্ত খাওয়া হলে এটি হবে। জি স্যার, জি স্যার। তো আহ এই যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই বিষয়ে আমার একটি কথা মনে হলো যে একটা রুগীকে বলা হচ্ছে, বাবা তুমি খাবার কম খেয়ে শুকনা রুটি খাও। তো এবং এর সাথে সবজি ছাড়া অন্য কিছু খেয়েও না। এখন রুগীটা ডাক্তার পরে বলতেছে যে ঠিক আছে, আপনি যা বললেন সবই বুঝলাম, যেহেতু রুটি কষ্ট করে খেতে বলতেছেন খাবোই তো আমি, বাট আমি ভাতটা কখন খাবো? রুটি খাওয়ার আগে না পরে? এখন বলো ভাতটা সে কখন খাবে? তাহলে ভাত খাওয়া কমায়ে তাকে রুটি খেতে বলা হচ্ছে, যে খাবারের পরিমাণটা তুমি কম খাওয়া। তা আমাদের কিন্তু এরকম ভুল ধারণা আছে কাঁচা লবণ খাওয়া নিয়ে। আমি অনেককেই দেখছি লবণ ভেজে নিয়ে তোমার ওই যে ইয়েতে রেখে দিছে। আমি জিজ্ঞেস করেছি যে এটা কি? কয় এটা ভাজা লবণ। কেন করছেন? কয় লেখা যায় আছে কাঁচা লবণ খাওয়া হবে না। তা আমি বললাম কি ওটা কি লেখা আছে যে ভাজা লবণ খাওয়া হবে? তো এই হলো আমাদের অবস্থা। তো আশা করি যে আমাদের এই ব্যাপারে অনেক বেশি সচেতন হওয়া দরকার। তো সবচেয়ে বড় কথা হলো আমাদের এই সুস্থ শরীরকে আরো সুস্থ এবং দীর্ঘ জীবনে আমরা যাতে নির্জীব আহ, রোগবিহীন অবস্থায় আমাদের লাইফটি যাতে হতে পারে, এই জন্য আমি মনে করি যে আমাদের প্রতিদিন নিয়মিত একটা নির্দিষ্ট সময় ধরে ব্যায়াম করা উচিত, কিছুক্ষণ রোদে থাকা উচিত যাতে করে ভিটামিন ডি সমৃদ্ধ হতে পারি। এখন বর্তমানে যে করোনা প্যান্ডামিক চলছে, সেটিতে কিন্তু ভিটামিন ডিটা অনেক বেশি সহায়ক। তারপরে আমাদের প্রচুর পানি খেতে হবে শরীরের প্রয়োজন অনুসারে, আর মানসিকভাবে অনেক বেশি ফ্রেশ অবস্থানে থাকতে হবে। এই জন্য আমাদের ধর্মীয় ব্যাপারে অনেক বেশি সংবেদনশীল হওয়া উচিত এবং মানসিক প্রশান্তি হয় এমন ভালো ভালো কাজগুলো আমাদের বেশি বেশি করতে হবে। তো আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করি। আজকে আমরা এই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।